বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। শনিবার ভোর 4:55 তুরস্ক হয়ে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছালে শহীদুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানান তার পরিবারের সদস্য ও সহকর্মীরা। এ সময় বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গাজার মানুষ এখনও আক্রান্ত, তাদের ওপর নির্যাতন চলছে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। তিনি দেশবাসী, অন্তর্বর্তী সরকার, তুরস্ক সরকার ও টার্কিশ এয়ারলাইন্স সহ সংশ্লিষ্ট সব পক্ষকে ধন্যবাদ জানান তার মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের সহায়তার জন্য। এর আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর 2:30টার দিকে তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। সেখান থেকে স্বাগত জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। প্রথমে বাংলাদেশি যারা সারা পৃথিবীর থেকে সাড়া দিয়েছে, দোয়া করেছে, ভালোবাসা পাঠিয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। ইস্তানবুলে আমাকে গ্রহণ করেছেন, একদম আমার সাথে কোনো যোগাযোগ করার কিছু ছিল না, সেগুলির ব্যবস্থা করে দিয়েছেন, সেগুলির জন্য ধন্যবাদ। কিন্তু আবারও আমি বলবো যে আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমাদের খারাপ লেগেছে সেটা হচ্ছে এই ত্রাণগুলি ইসরায়েলিরা নিয়েছে, কিন্তু আমার কাছে যেটা সবচেয়ে বেশি, শারীরিক অত্যাচার নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু যেটা আমার সবচেয়ে বেশি অপমান বোধ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্ট তারা ছুঁড়ে মাটিতে যখন ফেলেছে। ছাত্র সংসদ নির্বাচনের খবর। পুরোদমে জমে উঠেছে রাকসুর প্রচারণা। ক্যাম্পাসের হলপাড়া, টুকিটাকি চত্বর সহ সবখানে সাধারণ শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকদের মিলন মেলায় পরিণত হয়েছে। সকলের চাওয়া একটাই, যথাসময়ে হোক রাকসু নির্বাচন। এদিকে শিক্ষকদের আন্দোলন রাকসু নির্বাচনের পরে আবারও শুরু করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিনিধি শাহরিয়ার অন্তর তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, হল সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পুজোর ছুটির পর ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। এতে করে আবারও পুরোদমে জমে উঠেছে রাকসুর প্রচারণা। ক্যাম্পাসের হলপাড়া, টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, শহীদ বুদ্ধিজীবী চত্বর ও শহীদ মিনার প্রাঙ্গণ সবখানেই সাধারণ শিক্ষার্থী, প্রার্থী ও সমর্থকদের মিলন মেলা পরিণত হয়েছে। সকলের চাওয়া একটাই, যথাসময়ে হোক রাকসু নির্বাচন। এখন পরিবেশটা সুন্দর হচ্ছে, ভোটাররা উপস্থিত আসছে, হয়তো অনেকে ছিল না, আসছে, হয়তো 2-1 দিনের মধ্যে আরো চলে আসবে। সকল প্রার্থী উৎসবমুখর পরিবেশে 16 অক্টোবরকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ক্যাম্পাসে দেখা যাচ্ছে এখন উৎসবমুখর পরিবেশ, একদিকে যেমন ক্লাস চলছে আর একদিকে তেমন আমাদের প্রচারণার কাজ চলছে। আমরা যারা প্রার্থীরা আছি আমাদের একটাই লক্ষ্য, নিরাপদ, ভয়হীন, সাইবার বুলিং মুক্ত, হেনস্থা মুক্ত একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন অভিনব কায়দায় প্রচারণা চালাচ্ছেন কিছু প্রার্থী। কেউ বা নবাব সিরাজউদ্দৌলা, আবার কেউ গান গেয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। চেষ্টা করছি যে প্রতিবাদ করে, মানে প্রতিবাদের অসঙ্গতি এবং সমাজের অসঙ্গতিটা তুলে ধরে আমাদের সংস্কৃতিতে ভবিষ্যতে কি হতে পারে, কি হতে যাচ্ছে, সেই জায়গাটা আমার ভোটারদের কাছে সচেতন করতে আসছি। রাকসু নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা 28,901 জন। 14 সেপ্টেম্বর প্রকাশিত রাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকায় মোট প্রার্থী 247 জন, যেখানে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 58 জন। ভিপি পদে 1 জন নারী রয়েছেন, জিএস পদে 4 জন এবং এজিএস পদে নারী সংখ্যা 2 জন। এদিকে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের বিদ্যমান সমস্যা দূর করতে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শিক্ষকরা একটি সভা করেছেন। সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষকদের আন্দোলন রাকসু নির্বাচনের পর আবারও শুরু করার কথা জানিয়েছেন এই শিক্ষক নেতা। রাকসু নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং আনন্দ ঘন পরিবেশে, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক। আমাদের আন্দোলন, আমাদের কারণে, আমাদের কর্মসূচির কারণে এই রাকসু নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটুক, এটা আমরা চাই না। উৎসবমুখর পরিবেশে 16 অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরগুনার সদর ও বেতাগী উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা এখন নদী ভাঙনের মুখে। শহর রক্ষা বাঁধের কাজ দীর্ঘদিন ধরে ধীরগতিতে চলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীরা। নিয়মিত জোয়ারে তলিয়ে যাচ্ছে বাজার ও সড়ক, বিলীন হচ্ছে জনপদ। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলজুরি বাজার এবং বেতাগী পৌর শহরের নদীপাড় নিয়মিত জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। শহরের রক্ষাবাদের ব্লকের কাজ বছরের পর বছর ধীরগতিতে চলায় আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 বছর আগে শুরু হওয়া বাঁধ নির্মাণের কাজ শুরু করেই বন্ধ করে দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। ফুলঝুরি বাজারের বড় অংশ এখন জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। দিনকে দিন নদীগর্ভে বিলীন হচ্ছে বাজারটি। এখানে ব্লক আসার কথা, কিন্তু ব্লক আসে না। পানিতে তলাই যায়, বাঙ্গেসুরা নদীতে যাইতে আছে। ব্লকটা হইলে মনে হয় যে পানির চাপটা কম থাকবে, কিন্তু এই একটু জোব হইলে এই রাস্তাঘাটে পানি উঠে আমাকে দোকানপাট তলাই যায়। এই বাজারে জোবার পানি উঠে ভরিয়ে যায়, অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, লক্ষ লক্ষ টাকার মাল ভিজে পুড়িয়ে যায়। শুধু ফুলজুরি নয়, একই অবস্থা বেতাগী পৌরসভার নদী পাড়েরও। সড়কের অনেকাংশে ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। একই চিত্র দেখা গেছে কালিকাবাড়ি বাজার এবং বামনা উপজেলার রামনা লজঘাট এলাকাতেও। আমাদের এই নদীর পাড়ে ঘর এবং আমাদের ব্যবসা বাণিজ্য জোয়ারের সময় তলাই যায়, যাতে কাজটা দ্রুত হয় আমরা এটা আশা করি। ব্লকটা দিলে রাস্তাঘাটটা হইলে আমাকে বাজারটা ইতে থাকে, নালে তো পানিতে তলাই যায়। ইতিপূর্বে অনেক ঠিকাদার প্রতিষ্ঠান কাজ ফেলে চলে গেছে, তাই দ্রুত রিটেন্ডারের মাধ্যমে নতুনভাবে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বিষখালী নদীতে যখন পানি বাড়ছে, রাস্তাটা ভেঙে যাচ্ছে, কাজেই কাজটা যত দ্রুত করা যায় ততই কিন্তু আমাদের এই প্রকল্পের যে উদ্দেশ্য সেটা বাস্তব। একটা প্যাকেজে ঠিকাদারের অগ্রগতি কম থাকা, ইতিমধ্যে আমরা সেই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করেছি। ইতিমধ্যে সাইটে মোবিলাইজেশন হয়েছে। আমরা আশা করতেছি এই মাস থেকেই আমরা পুরোদমে কাজ শুরু করতে পারব। বারবার আশ্বাস নয় ফুলঝুরি বাজার এবং বেতাগী পৌর শহরের মানুষের একটাই দাবি, যত দ্রুত সম্ভব শহর রক্ষাবাদের কাজ সম্পন্ন করা হোক। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে জুমের ধান কাটার মহোৎসব। জেলার রুমা, থানচি, রাংছড়ি, লামা ও আলীকদম উপজেলায় বসবাসকারী পাহাড়ি পরিবারগুলো এখন প্রচণ্ড গরম উপেক্ষা করে নতুন জুমের ধান কাটায় অন্যান্য ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে জমিয়ারা। চলতি বছর সঠিক সময় বৃষ্টিপাতের কারণে নির্ধারিত সময়ের আগেই ভালো ফলন পাওয়ায় খুশি চাষিরা। প্রতিনিধি মোহাম্মদ তুহিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বান্দরবানের পাহাড়ে বসবাসরত 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান পেশা জুম চাষ। তারা এ জুম চাষের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে আসছে যুগের পর যুগ ধরে। এবছর পাকা ধানের সোনালী রঙে রঙিন হয়ে উঠেছে বান্দরবানের সবুজ পাহাড়, আর সে নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত হয়ে উঠেছে পাহাড়ি জুমিয়ারা। প্রতি বছর এপ্রিল মাসের শেষের দিকে শুরু হয় জুমে ধান লাগানোর প্রক্রিয়া। প্রায় 3 থেকে 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে পাহাড়ে জুমের ধান কাটা শুরু করে জুমিয়ারা, আর শেষ হয় অক্টোবর মাসে। আমাদের পাহাড়ের যে জুম চাষ আছে, এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল মতো, যেটা বছরের পর বছর বা যুগের পর যুগ চলতেছে। আমরা যারা আদিবাসী তারা জুম চাষের উপর নির্ভরশীল। বিভিন্ন ধরনের শাক সবজি, ধান, মরিচ, আদা, হলুদ লাগাই একসাথে। কৃষি বিভাগের তথ্য মতে 2025-26 অর্থ বছরেই বান্দরবানেই আবাদ হয়েছে 7,300 হেক্টর। এর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,366 মেট্রিক টন। গতবারের চেয়ে এবছর জুমের ফসল ভালো হয়েছে বলে জানালেন জুম চাষিরা। 2 ধরনের ধান রোপণ করছি, এই বছরে ফলন আরো ভালো হবে। ধান ছাড়া এখানে কলা, পেঁপে, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এগুলো এখানে কৃষকরা চাষ করছে। তারা অর্থনৈতিকভাবে কিছু আয় করবে এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে। চলতি মৌসুমে জুম চাষে আবহাওয়া অনুকূলে থাকায় জুমের ফলন ভালো হয়েছে। তাছাড়া জুমের সাথী ফসল বিক্রি করেও কৃষকরা লাভবান হচ্ছে বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। পর্যাপ্ত বৃষ্টি হওয়ার কারণে এটা আমাদের এবার আশা করতেছি এবার ফলন ভালো হবে। জুমে কিভাবে আধুনিক প্রযুক্তি উচ্চ ফলনজাত করা যায়, আপনাদের অন্তর্ভুক্ত করা যায়, এজন্য আমরা কৃষকদেরকে বিভিন্ন রকম উচ্চ ফলনশীল জাত দিচ্ছি। ধান শুকিয়ে ঘরে তোলার পরেই জুমিয়ারা পালন করবে এবছরের নবান্ন উৎসব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 22 নং ওয়ার্ড শাখা ছাত্রদল হাতিরঝিল থানা কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম.এ. কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমির কলেজের সাবেক ভিপি এজিএম শামসুল হক, ঢাকা মহানগর উত্তর যুবদলের জ্যেষ্ঠ সদস্য আহ্বায়ক কমিটির হাবিবুর রহমান সুমন, রামপুরা থানা ছাত্রদলের সভাপতি আদিবুল হক আলামিন। আরও উপস্থিত ছিলেন ঢাকা 11 আসনের সর্বস্তরের জনসাধারণ এবং বিএনপির সকল সংগঠনের নেতৃবৃন্দরা।
বিএনপিকে আমরা ধারণ করি, বিশ্বাস করি। বিএনপির মাধ্যমে এদেশের মাটি মানুষের বারবার ক্ষমতা আসার পর উন্নয়ন হয়েছে এবং এইবারও বৈষম্য বিরোধী আন্দোলনে এই আমার সাথে এখানে যারা আছেন নেতৃবৃন্দ রামপুরা থানার, তারা এই আন্দোলনে অনেক অনেক ভূমিকা রেখেছে জীবনের দিক থেকে। এবারে গ্রাম বাংলার খবর। গাজীপুরে কাশিমপুরের বারেন্টা ও হাতিমারা এলাকায় বিএনপি ঘোষিত 21 দফার লিফলেট বিতরণ করেছে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল। আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে নেতাকর্মীরা মানুষের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে দলীয় কর্মসূচির উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিতকরণ ও শিক্ষা স্বাস্থ্য সহ জনকল্যাণমূলক খাতকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে 21 দফাগুলো বাস্তবায়িত হলে দেশে একটি সুশাসন ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে জানান তারা। রাষ্ট্র মেরামতে বিএনপির 21 দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 49 নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু। বক্তারা দলীয় প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে 21 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য বলে জানান তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 21 দফা সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর পশুহাট ও মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া 3 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দেশ এবং জাতির সমাজ ব্যবস্থা পরিবর্তন করে কীভাবে একটা আধুনিক রাষ্ট্র তৈরি করা যায়, এইটাই হলো মূল উদ্দেশ্যটা। তাই এই হ্যান্ডবিলটা আমরা দিচ্ছি মানুষের মধ্যে একটা গণজাগরণ সৃষ্টি করার জন্য। নরসিংদীর বেলাবতে আগামী 27 অক্টোবর যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা যুবদলের আয়োজনে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলাবু বাজারে বিএনপির কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের দিক নির্দেশনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ বিপ্লবের সঞ্চালনায় জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা যুবদলের সহ সভাপতি আলহাজ মাসুদ রানা। এ সময় উপজেলা বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।